হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে আপডেট। জিকে আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ফুড এসআই এর 28 নম্বর সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন। এই প্র্যাকটিস সেটে দেখো তোমরা কতগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারো, এবং প্রত্যেকটা প্রশ্নের সাথেই কিছু অ্যাডিশনাল নোট আমরা দিয়েছি, যেটা তোমাদের আগামী পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মন দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখবে, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, আজকে প্রথম প্রশ্ন বলছে এশিয়ান সামিট 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সকলেই উত্তর করার চেষ্টা করো। এশিয়ান সামিট 2023, তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দাগ, জাকার্তা। ইন্দোনেশিয়ার জাকার্তাতে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান সামিট 2023। দেখো, অ্যাডিশনাল নোটে বলছে এশিয়ান সামিট 2023 এশিয়ানসের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ঠিক আছে। আচ্ছা, এশিয়ানসের সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। ঠিক আছে, এবং জাকার্তা ইন্দোনেশিয়ায় এবারের 2023-এর যে এশিয়ান সামিটটা অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, এশিয়ান সামিট 2023 এটা কততম সংস্করণ? এটা হচ্ছে 42তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। তাহলে 2023-এর এশিয়ান সামিট হচ্ছে 42তম সংস্করণ। এশিয়ান সামিট হয়ে 2023 হয়েছে হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তাতে, এবং এশিয়ান সামিটের সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর অবস্থিত হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। আর এশিয়ানসের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তো তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা খাতায় নোট করে নাও। নাম্বার 2 বলছে ব্রিক্স সামিট 2023 এবছর কোথায় অনুষ্ঠিত হয়েছে? ব্রিক্স সামিট 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে ব্রিক্স সামিট, দক্ষিণ আফ্রিকায়। দেখো, বলছে ব্রিক্স সামিট 2023 এটা হচ্ছে কততম সংস্করণ? এটা হচ্ছে আমাদের 15তম সংস্করণ। ব্রিক্স সামিটের 15তম সংস্করণ এটা। ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাই, চীনের সাংহাইতে অবস্থিত হচ্ছে ব্রিক্সের সদর দপ্তর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি কী কী? ব্রিক্স হচ্ছে প্রত্যেকটা দেশের প্রথম অক্ষরগুলো নিয়ে তৈরি হয়েছে এই ব্রিক্স নামটা। দেখো, ব্রিক্সের সদস্য দেশগুলি হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এই 5টা দেশ মিলে তৈরি হয়েছে ব্রিক্স। প্রত্যেকটা সব দেশের নামের প্রথম অক্ষরগুলো নিয়ে তৈরি হয়েছে এই গোষ্ঠীটা। আচ্ছা, ব্রিক্স সংগঠন কত সালে প্রতিষ্ঠা হয়? না, 1997 সালে ব্রিক্স সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। নেক্সট বলছে ইউরো মুদ্রা কত সালে প্রচলন ঘটে? তোমরা পাশে ইউরো মুদ্রার ছবিগুলো দেখতে পাচ্ছ। তো ইউরো মুদ্রার প্রচলন কত সালে ঘটে? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1999 সাল থেকে কিন্তু ইউরো মুদ্রা চালু হয়। অপশান ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। দেখো, অ্যাডিশনাল নোট বলছে যে 1999 সালে ইউরো মুদ্রা চালু হয়। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে এই মুদ্রা চালু হয়। আচ্ছা, ইউরোপীয় মুদ্রা চিহ্ন হচ্ছে এটা। ঠিক আছে, ই দিয়ে তার নিচে দাগ। এটা যেমন আমাদের রুপির সাইন কীরকম, রুপির সাইন আমাদের এরকম রয়েছে, এরকম দাগ থাকে। সরি, এটা আমি সঠিক আঁকতে পারছি না এখান থেকে দিয়ে। ঠিক আছে, তা সেরকম ইউরোর সাইন কিন্তু এইটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, বর্তমানে মোট 20টি দেশ এই ইউরো মুদ্রা ব্যবহার করছে। আর 1 ইউরো সমান সমান ভারতীয় টাকার কত? 90.77 টাকা। ঠিক আছে, 1 ইউরো সমান সমান হচ্ছে 90.77 টাকা হচ্ছে ভারতীয় টাকার। চলো পরের প্রশ্নে চলে যাই। খুব সুন্দর একটা প্রশ্ন। অস্কার পুরস্কারটি কত সাল থেকে দেওয়া শুরু হয়?
তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অস্কার পুরস্কার দেওয়া হয় কিন্তু 1929 সাল থেকে। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা পাশে এখানে অস্কারের ছবিটা দেখতে পাচ্ছ, অস্কার পুরস্কারের যে ছবিটা এখানে দেওয়া হয় এটা হচ্ছে অস্কার পুরস্কার। দেখো বলছে অস্কার পুরস্কারটির মূর্তিটি, এই যে মূর্তিটা, এই মূর্তিটার নকশা তৈরি করেছিলেন স্যার সেড্রিক গিব্বন। কে তৈরি করেছেন? স্যার সেড্রিক গিব্বন। ঠিক আছে, এটা প্রশ্নে আসে পরীক্ষায়। 2023-এর পুরস্কার 95তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। 2023-এর যে অস্কার পুরস্কার অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে কততম? 95তম সংস্করণ। ঠিক আছে, আচ্ছা। অস্কার পুরস্কার 2023-এর সেরা চলচ্চিত্র কোনটা ছিল? তোমাদের জন্য অ্যাডিশনাল নোটে কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত ইয়েও আমি তুলে দিয়েছি। অস্কার পুরস্কারের 2023-এর সেরা চলচ্চিত্র ছিল এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স। ঠিক আছে, এবং সেরা অভিনেতা কে ছিল? ব্রেন্ডন ফ্রেজার। ঠিক আছে, আচ্ছা। সেরা অভিনেত্রী মিচেলে ইয়েওহো। ঠিক আছে, আচ্ছা। সেরা গান হচ্ছে RRR মুভি থেকে নাটু নাটু, এবং সেরা পরিচালক হচ্ছে ড্যানিয়েল কার্ন ও ড্যানিয়েল শাইনার্ট। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বলছে ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ব্যক্তি কে? নিম্নের কে ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ব্যক্তি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দাগ, চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছে ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ব্যক্তি। পরের প্রশ্ন, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তোমরা এখানে অ্যাবেল পুরস্কারের ছবিটা দেখতে পাচ্ছ, এটা কোন ক্ষেত্রে প্রদান করা হয় অ্যাবেল পুরস্কার? তো আমাদের অ্যাবেল পুরস্কার প্রদান করা হয় কিন্তু গণিত শাস্ত্রের ক্ষেত্রে। গণিতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে অ্যাবেল পুরস্কার, আর এই অ্যাবেল পুরস্কারকে গণিতের নোবেলও বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো, অ্যাবেল পুরস্কার সংক্রান্ত কিছু তথ্য বলছে 1897 সাল থেকে নরওয়ের বিশিষ্ট গণিতবিদ নিয়েলস হেনরিক অ্যাবেলের স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কার প্রদান করা হয়। 2023 সালে অ্যাবেল পুরস্কার প্রদান করা হয়েছে কাকে? লুইস ক্যাফেরেলিকে। ঠিক আছে, 2023 সালে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়েছে লুইস ক্যাফেরেলি। তো তোমাদের আগামী ফুড এসআই এবং কলকাতা পুলিশের পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি, এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত যত প্রশ্ন আমি তোমাদের এইভাবেই ভিডিওর মাধ্যমে অ্যাডিশনাল নোট থেকে তোমাদের প্রোভাইড করে দেবো। তো ভিডিওটি শেষ অবধি দেখবে। দেখো, নিম্নে কোন মহাত্মার জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে হয়? কোন মহাত্মার জন্ম বৈশাখী পূর্ণিমার দিনে এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছে? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কে? অপশান সি, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের জন্ম কিন্তু বৈশাখী পূর্ণিমার দিনে এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনেই ঘটেছে। পরের প্রশ্ন, শিখদের গুরুমুখী লিপি কে প্রবর্তন করেন? কোন গুরু শিখদের গুরুমুখী লিপি প্রবর্তন করেছিল? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শিখদের গুরুমুখী লিপি প্রবর্তন করে কিন্তু গুরু অঙ্গদ। ঠিক আছে, গুরু অঙ্গদ গুরুমুখী লিপি প্রবর্তন করেছিল। তো তোমরা এই যে গুরু অঙ্গদের একটা ছবি দেখতে পাচ্ছ, ইনি শিখদের দ্বিতীয় গুরু ছিলেন গুরু অঙ্গদ, এবং তিনি 1538 থেকে 1552 সাল পর্যন্ত গুরুপদের দায়িত্ব পালন করেন, এবং তিনি গুরুমুখী বর্ণমালা প্রচলন করেছিলেন। চলো পরের প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দাগ, বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হচ্ছে কুলীন কুল সর্বস্ব। ঠিক আছে, কুলীন কুল সর্বস্ব হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম নাটক। পরের প্রশ্ন,
কোন জৈন গ্রন্থে ষোড়শ মহাযান পদের উল্লেখ আছে? কোন জৈন গ্রন্থে ষোড়শ মহাযান পদের উল্লেখ পাওয়া যায়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ দাগ, ভগবতী সূত্র গ্রন্থ থেকে কিন্তু ষোড়শ মহাযান পদের উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কিসের সঙ্গে যুক্ত? নিম্নের কিসের সঙ্গে গ্র্যান্ড স্ল্যাম শব্দটি যুক্ত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দাগ, লন টেনিসের সঙ্গে যুক্ত কিন্তু গ্র্যান্ড স্ল্যাম শব্দটি। তো কিছু গ্র্যান্ড স্ল্যাম সংক্রান্ত কিছু তথ্য দেখে নেওয়া যাক। বলছি 4টি গ্র্যান্ড স্ল্যাম অনুষ্ঠিত হয়, 4টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হয়। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন, মে মাসে শেষ থেকে জুনের শুরুর দিকে হয় ফ্রেঞ্চ ওপেন, জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে হয় উইম্বলডন, এবং আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরুতে ইউএস ওপেন। তাহলে প্রথমে আমরা পেলাম কি? প্রথমে আমরা পেলাম হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, ঠিক আছে, যেটা হচ্ছে জানুয়ারিতে হয়। তারপরে আমরা পেলাম হচ্ছে জুনের শেষ দিকে ফ্রেঞ্চ ওপেন, তারপরে আমরা পেলাম লাস্টে হচ্ছে উইম্বলডন ওপেন, এবং শেষ হচ্ছে ইউএস ওপেন। এই 4টি ওপেন মূলত হয়, প্রতিটি 2 সপ্তাহ ধরে খেলা চলে, এবং অস্ট্রেলিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট হয় হার্ড কোর্টে। ঠিক আছে, অস্ট্রেলিয়ান ওপেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএস ওপেন, এই দুটো টুর্নামেন্ট হয় হচ্ছে হার্ড কোর্টে। অনেক সময় প্রশ্ন করতে পারে যে ইউএস ওপেন বা অস্ট্রেলিয়ান ওপেন কোন ধরনের কোর্টে খেলা হয়, সেটা কিন্তু হার্ড কোর্টে খেলা হয়, ঠিক আছে, মাটির। আর হার্ড কোর্টে, আর ফরাসি ওপেন যেটা ফ্রেঞ্চ ওপেন সেটা কিন্তু মাটির কোর্টে খেলা হয়, আর উইম্বলডন ওপেন খেলা হয় ঘাসের কোর্টে। ঠিক আছে, অনেক সময় এখান থেকে প্রশ্ন করতে পারে, তো তোমাদের জন্য এটা দিয়ে রাখলাম। আচ্ছা, দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত এই প্রশ্নটা, 2023 সালে গ্র্যান্ড স্ল্যামে কারা কারা জিতেছে। দেখো, অস্ট্রেলিয়ান ওপেন যেটা প্রথমে হয় সেটা হচ্ছে নোভাক জোকোভিচ জিতেছে, ইউএস ওপেনও নোভাক জোকোভিচ, ফ্রেঞ্চ ওপেনও নোভাক জোকোভিচ। এবছর নোভাক জোকোভিচ কিন্তু 3টে ওপেন জিতেছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন। শুধুমাত্র উইম্বলডন ওপেনটা কিন্তু নোভাক জোকোভিচ জেতেনি, এটা জিতেছে কে? কার্লোস আলকারাজ। ঠিক আছে, কার্লোস আলকারাজ জিতেছে হচ্ছে উইম্বলডন ওপেন। এই যে ইনি হচ্ছেন কার্লোস আলকারাজ এবং ইনি হচ্ছেন নোভাক জোকোভিচ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন চলে যাই। ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিম্যাল, উক্তিটি কার? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসছে। এই সেই ব্যক্তি যিনি এই উক্তিটি করেছেন, ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিম্যাল। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি, বি, অ্যারিস্টটল। অ্যারিস্টটল এই উক্তিটি করেছিলেন। নেক্সট প্রশ্ন, ছত্রাক সংক্রান্ত বিদ্যা কি নামে পরিচিত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মাইকোলজি নামে পরিচিত। মাইকোলজি, ছত্রাক সংক্রান্ত বিদ্যা বা পড়াশুনোকে কি বলা হয়? মাইকোলজি। পরের প্রশ্ন, বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কত তারিখে পালন করা হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দাগ, 8ই মার্চ তারিখে পালন করা হয় কিন্তু বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস। পরের প্রশ্ন, ইসরায়েলের জাতীয় প্রতীক কি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দাগ, ইসরায়েলের জাতীয় প্রতীক হচ্ছে ঝাড়বাতি। তো চলো ইসরায়েল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ইনি হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। ঠিক আছে, তো ইসরায়েলের রাজধানীর নাম কি? ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু।
ইনি হচ্ছে এই বেঞ্জামিন নেতানিয়াহু, তোমরা দেখতে পাচ্ছ। এবং ইসরায়েলের মুদ্রার নাম কি? ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে শেকেল। ঠিক আছে, শেকেল হচ্ছে ইসরায়েলের মুদ্রার নাম। চলো পরের প্রশ্ন, বাবু জগজীবন রাম এর সমাধিস্থল কোথায় অবস্থিত? বাবু জগজীবন রামের সমাধিস্থল কোথায় অবস্থিত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাগ, সমতা স্থল। বাবু জগজীবন রামের সমাধিস্থল কোথায়? সমতা স্থল। ইনি হচ্ছেন বাবু জগজীবন রাম। পরের প্রশ্ন, বিহারের দুঃখ কাকে বলা হয়? খুব সহজ একটা প্রশ্ন এবং বহুবার এসছে প্রশ্নটা। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি, কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। আর বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। ঠিক আছে, দেখো বিহার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? নীতিশ কুমার। 2023-এর সংক্রান্ত তথ্য দিচ্ছি। ঠিক আছে, তো বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে নীতিশ কুমার। ঠিক আছে, আর বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে ফাগু চৌহান। বিহারের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে ফাগু চৌহান। বিহারের রাজধানী পাটনা, সকলেই জানি। এবং বিক্রমপুর গাঙ্গীয় ডলফিন স্যাংচুয়ারি, এটা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। এখানে একমাত্র গাঙ্গীয় ডলফিন স্যাংচুয়ারি, ঠিক আছে, বিক্রমপুর গাঙ্গীয় ডলফিন স্যাংচুয়ারি বিহারে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাস হয়? ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাস হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাগ, 1972 সালে ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাস হয়। পরের প্রশ্ন, মূত্রের বর্ণ হলুদ হয় কিসের উপস্থিতির জন্য? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মূত্রের বর্ণ হলুদ হয় কিসের উপস্থিতির জন্য? অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ইউরোক্রোম উপস্থিত থাকে বলে মূত্রের বর্ণ হলুদ হয়, ইউরোক্রোম। আজকে 20 নম্বর এবং শেষ প্রশ্ন, ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দাগ, লর্ড কর্নওয়ালিসকে বলা হয় ভারতের সিভিল সার্ভিসের জনক। ইনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। তো এই ছিল গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন। আগামী ভিডিওতে এরকম আরও গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন এবং তার সঙ্গে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা চ্যানেল নতুন, এবং যারা চ্যানেলে নিয়মিত দেখেন তারা অবশ্যই চ্যানেলটিকে ভিডিওগুলি শেষ অবধি দেখবে এবং অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।